আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। কাশ্মীর নিয়ে ওআইসির বৈঠকে প্রথম যৌথ প্রস্তাব, নিন্দা ভারতের। শান্তি প্রতিষ্ঠায় বাইডেনকে এগিয়ে আসার আহ্বান ফিলিস্তিনের প্রেসিডেন্টের। চীনকে ক্ষমা চাইতে বলল অস্ট্রেলিয়া। ইরানের বোমার জনককে হত্যা ইসরায়েলের অস্ত্র দিয়ে। ট্রাম্পের অভিবাসন নীতিতে হাত দেবেন না বাইডেন। বাংলাদেশি ও রোহিঙ্গা ইস্যুতে সরগরম হায়দ্রাবাদ কর্পোরেশন নির্বাচন। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সম্প্রতি পশ্চিম আফ্রিকা দেশ নাইজের অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের বৈঠকে ভারত অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো। খবরে বলা হয়, এই প্রস্তাবনার মাধ্যমে এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে সরাসরি কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণ করা হলো। গতকাল রোববার ভারত ওআইসির প্রস্তাবের কড়া সমালোচনা করে বলেছে, জম্মু কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশেরই নেই। নাইজারে গত 27 থেকে 29 নভেম্বর 47তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিল গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। করোনা ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বৈঠকে আলোচনা হয়েছে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে। উল্লেখ্য, 2019 সালে কাশ্মীরের 370 অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা এর মাধ্যমে খারিজ হয়ে গেছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। এর একটি হলো লাদাখ এবং অপরটি জম্মু কাশ্মীর। এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে সরাসরি কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণ করল। বিশেষজ্ঞদের ধারণা, নাইজার সম্মেলনে কাশ্মীর প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরব বিশ্বেও কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি আরবের G20 নোটে ভারতে যে মানচিত্র ব্যবহার করা হয়েছে সেখানে কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে ওআইসির বৈঠকে কাশ্মীর প্রসঙ্গে প্রস্তাব গ্রহণ অভূতপূর্ব ঘটনা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন করে ফিলিস্তিন ও ইসরায়েলের সংকট নিরসনে কাজ শুরু করবেন আশা প্রকাশ করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জর্দানের রাজা আবদুল্লাহ। গতকাল রবিবার জর্দানের লোহিত সাগরে তীরবর্তী আকাবা শহরে সাক্ষাৎকালে একথা বলেন ফিলিস্তিন ও জর্দানের দুই রাষ্ট্রপ্রধান। এক বিবৃতিতে জর্দানের রাজা আবদুল্লাহ বলেন, স্বাধীন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনিদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠায় জর্দানের সর্বাত্মক সমর্থন আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম আরব নেতার সঙ্গে সাক্ষাৎ করে জর্দানের রাজা আবদুল্লাহকে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত নিরসনে সহায়তা করবেন। কূটনীতিবিদরা মনে করেন, জর্দানের রাজা আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বিজয়ী নেতা হলে প্রথম আরব নেতা হিসেবে জর্দানের বাদশাহ আবদুল্লাহকে তাকে অভিনন্দন জানান। এদিকে পশ্চিম তীরের বসতি স্থাপনের সুযোগ দিয়ে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনা জর্ডানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আরব ইসরায়েল শান্তি পরিকল্পনা স্থাপনে নেতানিয়াহুর কঠোর নীতিমালা সমর্থন করে, যা জর্দানকে অস্বস্তিতে ফেলে দেয়। 1967 সালের আরব ইসরায়েলের যুদ্ধে জর্দান পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম হারায়। তাছাড়া প্রায় 7 মিলিয়নেরও বেশি ফিলিস্তিন শরণার্থীদের আশ্রয় নিতে হয় জর্দানকে। অস্ট্রেলিয়ার এক সেনার ভুয়া ছবি টুইটারে পোস্ট করার ঘটনায় চীনকে ক্ষমা চাইতে বলল অস্ট্রেলিয়া। সে সঙ্গে ওই ছবি সরিয়ে ফেলারও দাবি জানিয়েছে তারা। ছবি পোস্টের ঘটনায় নিন্দা জানাতে সংবাদ সম্মেলন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সেখানে তিনি এসব দাবি তোলেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সোমবার ছবিটি পোস্ট করেন। সেখানে দেখা যায় অস্ট্রেলিয়ান ওই সেনা এক আফগান শিশুর গলায় রক্তমাখা ছুরি ধরে রেখেছেন। এই ঘটনাকে তাদের জন্য সত্যি অপমানজনক বলে মনে করছে অস্ট্রেলিয়া। ঘটনাটিকে দুই দেশের সম্পর্ক অবনতিতে আরও একটি ধাপ বলে মন্তব্য করছেন স্কট মরিসন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন টুইটার থেকে ছবিটি সরিয়ে নিতে অনুরোধ করেছে অস্ট্রেলিয়া সরকার। মরিসন আরও বলেন, এটি সত্যি আপত্তিকর এবং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। চীন সরকারের এ বিষয়ে লজ্জিত হওয়া উচিত। এই ঘটনা বিশ্বের চোখে তাদের আরও নিচে নামিয়ে দিয়েছে। মরিসনের মন্তব্যের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র হুয়া চুয়ানইং এর কাছে জানতে চাওয়া হয়। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকারের উচিত তাদের সেনাদের দ্বারা নিরীহ আফগান জনগণ হত্যার ঘটনায় লজ্জা পাওয়া। ছবিটি সরিয়ে নেওয়া হবে কিনা এটি টুইটার ও অস্ট্রেলিয়া সরকারের বিষয় বলে তিনি মন্তব্য করেন। আফগান যুদ্ধের সময় অস্ট্রেলিয়া সেনাদের অসদাচরণের বিষয়ে 4 বছরে তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স। সেখানে অস্ট্রেলিয়া সেনাদের হাতে আফগানিস্তানে 39 জন নিরীহ মানুষকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। গত শুক্রবার দেশটির সেনাপ্রধান জানান, এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর 13 জনকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে একটি দূরনিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে গুলি করা হয়েছিল। ইরানের আধা সরকারি ফারস নিউজ এজেন্সি রোববার এমন তথ্য দিয়েছে। আজ সোমবার সিএনএন অনলাইনের খবরে একথা বলা হয়। গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আততায়ীর হামলায় নিহত হন ইরানের বোমার জনক ফাখরিজাদে। ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে ভাবা হয়। এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করছেন ইরানের শীর্ষ নেতৃত্ব। তারা ফাখরিজাদেকে হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন। ফাখরিজাদের উপর হামলা বা হত্যার বিষয়ে ইরানের সংবাদ সংস্থাগুলো থেকে ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া গেছে। দেশটির আধা সরকারি ফারস নিউজ এজেন্সি রোববার এই হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ফাখরিজাদে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি বুলেট প্রুফ গাড়িতে করে যাচ্ছিলেন। তার গাড়ির সঙ্গে নিরাপত্তারক্ষীদের 3টি গাড়ি ছিল। একটি গাড়িতে গুলির আঘাতের মতো শব্দ শোনেন ফাখরিজাদে। ঠিক কি হয়েছে তা দেখার জন্য তিনি তার গাড়ি থেকে নামেন। ফারস নিউজ এজেন্সি জানায়, ফাখরিজাদে তার গাড়ি থেকে নামলে একটি দূর নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে তাকে গুলি করা হয়। তার গাড়ি থেকে প্রায় 150 মিটার দূরে থামিয়ে রাখা একটি নিশান গাড়িতে দূর নিয়ন্ত্রণ ওই মেশিন গান ছিল। ফারস নিউজ এজেন্সির খবরে আরও বলা হয়, ফাখরিজাদেকে অন্তত 3টি গুলি করা হয়। তার দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। তার দেহরক্ষীরা পাল্টা গুলিও করেন। পাল্টাপাল্টি গুলির এক পর্যায়ে নিশান গাড়িটি বিস্ফোরিত হয়। ফারস নিউজ এজেন্সি বলছে, ওই হামলার সময়কাল ছিল মাত্র 3 মিনিট। ফাখরিজাদে হত্যাকাণ্ড নিয়ে ফারস নিউজ এজেন্সির এই বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন। এদিকে ইরানের প্রেস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাখরিজাদেকে হত্যায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে তা ইসরায়েলেরই তৈরি। কোনো সূত্রের উল্লেখ না করে প্রেস টিভির খবরে বলা হয়, হামলাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাতে ইসরায়েলের সামরিক কারখানার লোগো রয়েছে। এটা যে তাদের তৈরি তাও সুনির্দিষ্টভাবে বলা আছে। ট্রাম্পের অভিবাসন নীতিতে পরিবর্তন আনবেন না জো বাইডেন। ফলে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম বন্ধ থাকছে আর মেক্সিকো সীমান্তে আটকায় থাকছেন অভিবাসন প্রত্যাশীরা। বাইডেন বড় ধরনের পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন, কিন্তু বিষয়টি আসলে এতটা সহজ নয়। বাইডেনের ট্রানজিশন টিমের এক সদস্য বলেন, আমরা বুঝতে পারছি সহসায় সবকিছু পরিবর্তন সম্ভব নয়। সবাইকে আশ্বস্ত করতে চাই, বাইডেনের মানসিকতা বদলে যায়নি। তবে সবসময় সবকিছু করা যায় না, প্রবল ইচ্ছা থাকলেও হয় না। সবচেয়ে বড় বাধা তৈরি করেছেন ট্রাম্পের শীর্ষ অভিবাসন উপদেষ্টা স্টিফেন মিলার। তিনি কট্টর অভিবাসন বিরোধী বলে পরিচিত। তবে বাইডেনের উপদেষ্টারা বলছেন, অবশ্যই মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করা হবে না। বাইডেন ক্ষমতায় এলে বাতিল হতে পারে এ সংক্রান্ত জরুরি অবস্থাও। তবে সহসায় বদল হচ্ছে না অদক্ষ অভিবাসী না নেবার সিদ্ধান্ত বদল। এদিকে পুনর্বর্তন প্রেসিডেন্টের লেগেসি হিসেবে রাখতে পারেন বাইডেন। তবে নিজের নির্বাচনী প্রচারণায় বারবার সীমান্ত ক্যাম্পগুলোর মানবেতর পরিস্থিতির উল্লেখ করেছেন তিনি। যদি তিনি এই ব্যাপারে ব্যবস্থা না নেন, এটি তার জন্য বুমেরাং হয়ে যেতে পারে। রাত পোহালে মঙ্গলবার দ্য গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। কিন্তু একটা স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করেও বাংলাদেশীয় রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে সরগরম হয়ে উঠল সেখানকার নির্বাচনী প্রচারণা। 150 আসনের জিএইচএমসি নির্বাচনী প্রচারণার শেষ দিন রবিবার নিজামের শহরে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভাগ্যলক্ষ্মী মন্দির দর্শন, রোড শো এর পাশাপাশি সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে হায়দ্রাবাদের বেআইনি অনুপ্রবেশ ইস্যুতে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন সভাপতি তথা দলের সাংসদ আসাদুদ্দিন ওয়েসিকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী। হায়দ্রাবাদে বেআইনিভাবে রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বসবাস ও কর্মসংস্থানের অভিযোগ দীর্ঘদিনের। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসাদুদ্দিনের দলসহ বিরোধীদের বিরুদ্ধে। আসাদুদ্দিনের বক্তব্য, এখানে যদি বেআইনিভাবে রোহিঙ্গারা বসবাসী করে তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ কি করছেন? সে ব্যাপারে গতকাল সাংবাদিকদের অমিত শাহ বলেন, আমি ব্যবস্থা নিলে সংসদে ওরা হট্টগোল করে। আপনারা এটা দেখেননি কিভাবে ওরা কান্নাকাটি জুড়ে দেয়? আসাদুদ্দিন লিখিতভাবে আমায় জানাক যে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ন করতে হবে, তারপর আমি পদক্ষেপ নেব। শুধুমাত্র নির্বাচনের প্রচারণার সময় এ কথা বললেই হয় না। যখন সংসদে অনুপ্রবেশকারীদের বিতাড়নের ব্যাপারে আলোচনা হয় তখন কারা এদের পক্ষ নেই, গোটা দেশবাসী সেটা জানে। বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরই রাতে পাল্টা টুইট করেন আসাদুদ্দিন। অমিত শাহকে লক্ষ্য করে তিনি লেখেন, ইতিহাসে সম্ভবত তিনি প্রথম কোনো মন্ত্রী যার নিজের কাজ করতে গেলে একজন সংসদের চিঠি লাগে। উনার নিজের দলই হায়দ্রাবাদে বেআইনি অনুপ্রবেশকারী থাকার কাল্পনিক কাহিনী তৈরি করেছে, সেখানে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিভাবে আমরা সম্মতি চাইছেন। আসামে নাকি 4 লাখ উইপোকার অস্তিত্ব আছে। এগুলো সবই শাহের ছেলে মানুষই, কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে।